মির্জা শায়ান মুগ্ধ পর্ব সংখ্যা ৩২ লিখেছেন জান্নাতুল ফিরদাউস মিথিলা। আমার চাইতেও বেশি সুন্দর। সহসা মুখের উজ্জ্বল হাসিটা নিভে গেল সপ্তদশীর। গমগমে কণ্ঠস্বর কানে আসতেই বুকটা কেঁপে ওঠে খানিকটা। বরফের পুরো আস্তরণ দেবে থাকায় উষ্ণ শরীরটা তড়িঘড়ি করে শোয়া ছেড়ে উঠে বসতেই তৎপর হলো কেমন। সপ্তদশী দুহাতের নরম বাঁধন ঢিলে হয়েছে ইতিমধ্যে। সে সুযোগেই কিউটি মহোদয় লাফ দিয়েছে পাশে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা নির্দয় মানবের একজোড়া বাদামি চোখ কেমন সরদৃষ্টে তাকিয়ে আছে মাহির পানে। তার চোখ দুটোর একরাশ সন্দিহান ভাবসাব, চোয়ালে শক্ত নিখুঁত, ভুরুদয় নিখুঁজভাবেই আছে সামান্য। মাথার ওপর অমন ভারী স্নোফল হওয়া সত্ত্বেও যুবকের ফর্সা উদরে গায়ের কাপড়ে ছিটে ফোটা অব্দি নেই। ঢিলে ঢালা ট্রাউজারের ডোর অবহেলায় ঝুলছে উদর কুণ্ঠের বেশ নিচে। ফলে দৃশ্যমান হয়ে আছে রূঢ় মানবের বেপরা উদাসীন ভাব। দিনের আলোয় স্পষ্ট যুবকের টান টান বলিষ্ঠ দেহ, মাথার চুলগুলো আজও এলোমেলো, তার দুহাত গুজে রাখা পকেটে। এদিকে ঠান্ডা হাওয়ায় লাগামহীন স্পর্শের গায়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে মাহির। বেচারি এতক্ষণে টের পেল ঠান্ডার তীব্রতা কাঁপতে কাঁপতে দুর্বল মুখের কাছে এসে ঠেকেছে। ঠোঁটের ফাঁক গলিয়ে উষ্ণ ধোঁয়া ছড়াচ্ছে সপ্তদশী। কোনো রকমে টলতে টলতে দাঁড়িয়েছে সে। আর দৃষ্টি অদূরে রূঢ় ভাস্করী মানবের পানে এক পলক তাকাতেই চক্ষু দুটো আপনা আপনি কপালে উঠে গেল যেন তার। সেখানে যে কাপড় পরে কাঁপছে, সেখানে রাক্ষসটি না কিভাবে উদাম গায়ে দাঁড়িয়ে আছে দেখো। তার যেন ঠিক শীত লাগে না। তার কি ঠান্ডা লাগছে না? নিজের অহেতুক ভাবনার মতো ছিল সপ্তদশী। বেমালুম ভুলে গিয়েছিল মনস্টারের করা প্রশ্নের জবাব দিতে। তার এহেন অবাধ্য কথায় চোয়াল চুলল বিপরীত মানুষটার। চোখে মুখে চেয়ে গেল অদৃশ্য আগুন। সে কেমন কিরমির করতে করতে এগোচ্ছে সপ্তদশীর সম্মুখে। মাহি আর দৃষ্টির যুবকের গ্রাস পদক্ষেপ দেখতেই হকচকে পিছিয়ে যায় দু কদম। ঠান্ডায় জমে যাচ্ছে তার বদন। নরম সরম হাত দুটো একে অপরের সনে ঘষাঘষি করছে অনবরত। অথচ যুবকের কেমন নির্লিপ্ত ভঙ্গিমা দেখো। পায়ের গতি মাহির থেকেও বেশ এগিয়ে আছে। দাঁত খিচে আওড়ালো। মরার জন্য জায়গার অভাব পড়েছিল বান্দির মেয়ে। শুধু শুধু সময় নষ্ট করে ওই ঘন তুষারপাতে বের হলি কেন? এর চেয়ে বড় প্যালেসের ছাদ থেকে একটা লাফ দিতি। তড়াক করে চলে উঠল সপ্তদশীর মাথার তালু। নাকের পাটা ফুলল সামান্য। ফর্সা কপালে টকটকে লাফা আবরণ ফুটেছে বেশ আগেই। তবে যুবকের এহেন অহেতুক প্রশ্ন এবং খোঁচায় তার আরো গায়ে লেগেছে। এবার তেলে বাগুনের ছেদ করে উঠেছে। গজগজ করতে করতে বলে উঠল মাহি শুধালো, যখন তখন ভুলভাল বকবেন না। আমি এখানে মরতে আসিনি। দৃষ্টিযুগল সরু হলো মুগ্ধের। চলের পেশি আগের থেকেও টান টান হয়েছে। মুখবায়ে একরাশ বিরক্তি লেপ্টে যুবক ফের খেকিয়ে বলল, তাহলে কি এই ঠান্ডার মধ্যে বাদরের মতো নাচতে এসেছিস বান্দির মেয়ে? দাঁতে দাঁত চাপলো মাহি। রাগ ক্ষোভ তক্ষুনি মুখ ঘোরাই অন্যত্র। যুবকের এক একটা কথা যেন তার মাথা ভর্তি। অদৃশ্য আগুনে ঘি ঢালতে সক্ষম। সপ্তদশী বয়সের তুলনায় রাগ দেখালো বেশি। মনের কোণে বিন্দুমাত্র ভয় না রেখেই সঙ্গে সঙ্গে কড়া কণ্ঠে জবাব দিল, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি নাচতে পারি না। সোল্টোপাল্টা কথা বলবেন না। মেয়েটার এমন তিরিক্ষি জবাবে কপাল গুটিয়ে আসলো মুগ্ধের। মানুষটার কেমন বিরক্ত হলো। মস্তিষ্কটা জ্বলে উঠেছে আগুনে। যুবক কেমন সাপের ন্যায় ফুসফুস করতে করতে আচমকায় এক হিংস্র ধাবায় আঁকড়ে ধরে মাহির নরম চোয়ার। তার এমন অতর্কিত আক্রমণে বিলকুল ভড়কিয়ে গেছে মাহি। তা দেখে মনে হচ্ছে না তাকে। উল্টো চোখ দুটো খিচে চোয়াল শক্ত করে রেখেছে কেমন। মুগ্ধ হিসিয়ে যাচ্ছে। শক্তপোক্ত হাতের আঙ্গুলে জোর বাড়ছে। কর্কশ কণ্ঠে বলে ওঠে, নাচতে পারিস না তবে মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারিস। ঘাড়তেরার ঘরের ঘাড়তেরা, কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করিস? দে এবার চোয়ালটা ভেঙে, বিয়াদবের বাচ্চা। নাক ফুলিয়ে একাকার মাহি। কপালে ফেলেছে গোটা কয়েক ভাঁজ। নিজেকে শক্ত রাখার কপট প্রয়াসে বারবার নেই ব্যর্থ বেচারি। চোয়ারের তীব্র যন্ত্রণায় ছটফটে উঠে এবার। যুবক বুঝি এতক্ষণে নিজের রাক্ষস শক্তিতে তার চেয়েও চোয়াল ভাঙা গড়িয়ে দিবে এক্ষুনি। মাহির ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্টভাবেই বেরোলো ব্যথাতুর শব্দ। তা কর্ণ করে পৌঁছাতেই করে হাসলো মুগ্ধ।
মাহির তুলতুলে নরম গালে নিজের শক্তপোক্ত মোটা মোটা আঙ্গুলগুলো বেশ দাবিয়ে দিয়ে দাঁত খিচে আওড়ালো। ব্যথা লাগে বান্দির মেয়ে? অথচ আমার সামনে তোতা পাখির মতো চোয়াল নড়ানোর সময় একবারও বুক কাঁপে না তোর? এই তোর আমার ভয় লাগে না? এই বান্দির মেয়ে, ভয় লাগে না আমায়? চল ভঙ্গুর পাই, তবুও ঝাঁজ কমেনি সপ্তাদশীর। মাথাটা তড়িৎ দুকাঁধে ঝাঁকিয়ে চট করে চোয়াল ঝুলিয়ে মুগ্ধের হাত থেকে ব্যথাতুর চোয়াল নাড়িয়ে তিরিক্ষি কণ্ঠে আচমকা বলে ওঠে, না লাগে না আপনাকে ভয়, একদমই লাগে না। কথাটা জিভ থেকে খসে বেরোতে পরপরই সপ্তদশী নরম তুলতুলে ডান গালটায় আচমকা সপাটে বসলে এক থাপ্পড়। মুহূর্তে গালটা কেমন জ্বলে উঠল বেচারার। ঘাড় বেঁকে গেল থাপ্পড়ের তীব্রতায়, ঠোঁটের ফাঁক দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল ফোঁপানোর শব্দ। জ্বলতে থাকা গালের ওপর আনমনে চলে গেল বেচারির হাত। তবে পর মুহূর্তে ঘটল আরেক কাণ্ড। মুগ্ধের রুক্ষ আঙ্গুল সহসা সপ্তদশীর চুলের গোছা খপ করে টেনে ধরতেই চুলের যন্ত্রণা এবারে কোঁকে ওঠে মাহি। চোখ মুখ খিচে নিতেই কর্ণকুহরে ছিদ্র দিয়ে ঢুকলো মুগ্ধের হিংস্রণ। আমাকে ভয় লাগে না তোর, ইউ ব্লাডি ব্রিজ? আমাকে, এই রুশদি কিংকে ভয় লাগে না তোর? হ্যাঁ বল, ভয় লাগে না? খুব আশকারা পেয়েছিস তাই না বান্দির মেয়ে? দ্য ওয়েট, মাইকেল! কঠিন হুঙ্কার, পদে যেন ছুটে আসে মাইকেল। কালো রাঙা স্যুট বুট পরিহিত লোকটা, সে কি ভয়ার্ত, মুখভয়, শরীরটা বড্ড বড়। ঘাড় নইয়ে দুপা আরামে দাঁড় করিয়ে মিনমিনিয়ে আওড়ালো, ইয়েস মনস্টার, জাস্ট অর্ডার মি। রাগে থরথর করে কাঁপছে মুগ্ধের চোয়াল, বাদামি চোখ জোড়ায় ছেয়ে গেছে রক্তলাভ ভাব। সে কেমন কঠিন গলায় হুঙ্কার ছুড়ে আতাস করলো, গো অ্যান্ড গেট সাইকি অ্যান্ড প্রোডা, টুডে দে উইল টেস্ট হার। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মাহি। চুলের ব্যথা বেমলুন ভুলে গিয়েছে, শুকনো ফাঁকা ঢোক গিলছে পরক্ষণে। কাঁপা কাঁপা কণ্ঠে আচমকায় বলে বসলো, কি? ক্রমাগত হিসিসে যাচ্ছে মুগ্ধ। এক ঝটকায় মাহির চুলের গোছা ছেড়ে দিয়ে দাঁড়ায় শটান হয়ে, দু হাত পকেটে গুজে সম্মুখে পা বাড়াতেই গমগমিয়ে গলায় মাহির উদ্দেশ্যে আওড়ায়, বাড়ি যাওয়া অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলা ছাড়া নিজের আর কোনো শেষ ইচ্ছে থাকলে বলে ফেল বান্দির মেয়ে। টুডে ইউ আর ফ্রি টু আস্ক ফর এনিথিং। আকাশ ভেঙে পড়ল মাহির ওপর। মনস্টারের কথায় ঠিক কেমন যেন প্রতিক্রিয়া জানাবে তা যেন ভুলে বসেছে বেমালুন। বড্ড দোলা চালে, মস্তিষ্ক শূন্য শূন্য ঠেকছে তার। মাইকেল বাগান পথ ধরে পাহাড়ের দিকে অগ্রসর হতেই ধ্যান ফিরল মাহির। তৎক্ষণাৎ বেচারি ছুটে এলো মুগ্ধের নিকট। পায়ের গতি চলমান দেখিয়ে দুহাতে জোর করে অনুনয়ের সুরে বলল, প্লিজ 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 প্লিজ, এমন করবেন না, আমি কথা দিচ্ছি, আমি 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 আর তর্ক করবো না আপনার সাথে, প্লিজ সাইকের পরে কে আনবেন না, শুনুন না, এই যে। আকাশ ভেঙে পড়ছে যেন মাহির ওপর। কি করবে কিছু বুঝতে পারছে না মেয়েটা। শুনুন না রুরো মানব। দু হাত পকেটে গুজে নির্বিকার ভঙ্গিতে হাঁটছে গটগটিয়ে মুগ্ধ। মাহি কেমন ঘাড় উঁচিয়ে অনুভূতি শূন্য নয়নে তাকিয়ে আছে যুবকের পানে। চলন্ত যুবকের সঙ্গে পায়ের তালে চুরি মেলা ভার তার। তাই তো থেমেছে পথে মাঝে। এক যুগল অসহায় দৃষ্টি যুবকের চলে যাওয়া পথের দিকে তাক করে রেখেই আচমকা বরফ জমিনে হাঁটু ভেঙে বসলো সপ্তদশী। কণ্ঠে একরাশ কাদরাতা ঢেলে চিৎকার করে আওড়ালো, আমায় মেরে ফেলার পর দয়া করে আমার শরীরটা অক্ষত রাখবেন বিস্ট। আমার পরিবার যেন শেষ দেখাটুকু দেখতে পায়, আমার মা যেন শেষবার আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিতে পারে। অন্তত এই সুযোগটুকু থেকে তাদের বঞ্চিত করবেন না। থমকালো মুগ্ধের পদযুগল। ঘাড় বাঁকিয়ে তাকালো খানেক, ঠোঁটে রেখা সামান্য বাঁকিয়ে গমগমিয়ে গলায় প্রত্যুত্তর করলো, ফাক ইউ অ্যান্ড ইউর রিকোয়েস্ট, গো টু হেল বান্দির মেয়ে। যুবকের রূপ তিরস্কারে মুখ ছায়া যেন সপ্তাদশীর মূর্ছাগত হলো। চোখ দুটো দৃষ্টি কেমন ক্রমশ ঝাপসা হচ্ছে তার। দু হাঁটুতে চেপে হাত রেখে কাছে নীরবে। যুবক থামেনি। মিনিট খানেকের মধ্যেই আড়াল হলো দৃষ্টিসীমা থেকে। মাহি ফুপিয়ে উঠল এবার। দু হাতে মুখখানা ঢেকে নিয়ে ঝরাচ্ছে অশ্রু। ক্ষুদ্র দেহটা তার কাঁপছে কেমন। তা ঠান্ডায় নাক নাকি কান্নার তোড়ে জানা গেল না। সময় পেরোলো মিনিট পাঁচেক। মাহি নিজ ভাবনাতেই ভাবাবেগ তড়িৎ। ঠান্ডায় হাত পা নীলচে হয়ে যাচ্ছে তার। সেদিকে অবশ্য কোনোরূপ উদ্বেগ নেই মেয়েটার। সে কাছে তো কাছেই, তবে এরই মধ্যে হুট করে কন্দন্যত অবস্থায়
আচানক কর্ণকুহরে শুনতে পেল অতি পরিচিত দাঁত কিরমিরে কণ্ঠে, চলট বান্দির মেয়ে। তড়িৎ মুখের উপর থেকে হাত ছড়ায় মাহি। হতবিম্বের ন্যায় ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে, পাহাড়ের ন্যায় কঠিন থাকা মানবের দিকে। মানবের মুখখানা কঠিন, চোয়াল শক্ত, চোখ দুটো বাজপাখি ন্যায় ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে কেমন। মাহি হতবিম্বের ন্যায় তাকিয়ে রইল কিয়ৎক্ষণ তাকিয়ে থাকার পর সামান্য ফাঁকা ঢোক গিলে অনুরাগী নাকের পাটা ফুলিয়ে আহরালো, না আপনি মারেন। সরু দৃষ্টিপাতে ঠাই তাকিয়ে আছে মুগ্ধ। তার চোখে মুখে এমন আর আগের মতো উপচে পড়া রাগ নেই, দৃষ্টি জমিনে নির্লিপ্ত, ঠোঁটের রেখায় তেমন একটা প্রাণোচ্ছল্য ভাব নেই যুবকের। চোয়ালের পেশি টান টান, সে কেমন গম্ভীর গলায় প্রত্যুত্তর করলো, এই মুহূর্তে কথা না শুনলে ঠিকই মারব। তক্ষুনি ভরকায় মাহি, তড়িঘড়ি উঠে দাঁড়ালো বসা ছেড়ে, হাত দুটো বুকের সাথে ভাঁজ করে জড়সড় করে টেনে রেখে সপ্তদশী চিবুক ঠেকিয়েছে গলায়। মুগ্ধ এক মুহূর্ত গভীর চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। আশ্চর্য, চোখ দুটো ফের বেহার মতো চাইছে দেখো তার দিকে। মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাওয়ার সে কি নিরাদন প্রচেষ্টা চলছে তাদের। মুগ্ধ বিরক্ত নিজের উদ্ভট কর্মে। কিছুক্ষণ আগেই এখান থেকে গটগটিয়ে চলে যাবার পর থেকে শুরু হলো তার মনে দ্বন্দ্ব। বেয়াদব মনটা তার বিরুদ্ধে ঘোর অবাধ্যকতা করছে দেখো। বারবার কেন কোনো কারণ ছাড়া তাকে এক প্রকার বাধ্য করছে মেয়েটার কাছে ছুটে আসতে। এ কেমন বাধ্যকতা, হ্যাঁ? বারবার কেন কোনো কারণ ছাড়াই তাকে এক প্রকার বাধ্য করছে মেয়েটার কাছে ছুটে আসতে। অশুভ পা দুটো হয়েছে বড় জ্বালার। তার অনিচ্ছাই বিপক্ষ দলের প্রতি আজ্ঞাকারী দেখিয়ে হেঁটে এসেছে উল্টো পথে। এখন আবার চোখ দুটো দেখো কেমন গিলে খাচ্ছে মেয়েটাকে। অথচ নির্দয় মানবের মস্তিষ্ক এখনো চলেছে মেয়েটা তার শত্রুর মেয়ে। সে ঘৃণা করে তাকে। মুগ্ধ নির্দয়, হুটহাট মনের কথায় সায় দেবার মতো অভ্যাস যে তার নেই। বিচক্ষণ মস্তিষ্ক বারবার নিজেই জিতে যাচ্ছে হেন দোটানায়। বেশ কতক্ষণ মনের কথায় সায় জানাতে থেকেই আটকে রাখে তাকে। আজও হলো তাই। মুগ্ধ নিজ মুখবয়ে কপট গম্ভীর্যতার ছাপ ফোটালো। পকেট থেকে ডান হাতখানা আলগোছে বের করে তর্জনী আঙ্গুল উঁচিয়ে তাক করে মাহির পানে। কণ্ঠে রাগ ভাবসাব ধরে রেখেই হিসিসি আওড়ায়, আর কখনো আমার মুখে মুখে তর্ক করবি? গাল ফুলিয়ে দুধারে মাথা নাড়ায় সপ্তদশী, নীরবে জানায় আর করব না। তা দেখে চোখ দুটো যেন প্রসন্ন হলো খানিকটা। রূঢ় দেখা মিলল যুবকের। সে ফের একই ভঙ্গি তাড়ালো, সবসময় আমার কথা মতো চলবি তো? হাতের উল্টো পিঠ দিয়ে আলতো করে ভেজা চোখগুলো মুছে মুছে ওপর নিচ মাথা নাড়িয়ে নীরবে সম্মতি জানালো মাহি। তবে এ নীরব সম্মতি খুব একটা মনে হলো না যেন নির্দয় মানবের। সে কেমন ফট করে উত্তর দিল, এক ধমক। মুখ দিয়ে কথা বের হয় না? বান্দির মেয়ে, মুখ দিয়ে বল। এহেন ধমকে কেঁপে ওঠে মাহি, তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে বাধ্যের ন্যায় কণ্ঠে আওড়ায়, হ্যাঁ হ্যাঁ চলবো। প্রসন্ন হাসলেন নির্দয় মানব। নির্ঘাত মনের অজান্তেই ডান হাতের রুক্ষ আঙ্গুল দিয়ে আলগোছে আঁকিবুকি চালালো বোকা সপ্তদশীর মাথার তালুতে। চাপা কণ্ঠস্বরে গম্ভীর কণ্ঠে আওড়ালো, অলওয়েজ বি মাই গুড গার্ল, চাশমিস। থমকায় মাহি, বোকার মতো চোখ তুলে তাকায় যুবকের পানে। তার এহেন হতবক দৃষ্টি পানে নজর ঠেকতেই সম্বিত ফিরল মুগ্ধর। তক্ষুনি নজর সরিয়ে নিজের আঙ্গুলের পানে দৃষ্টি নিবদ্ধ করতেই ভুরুজোড়া কুঁচকে গেছে তার। নিজের এহেন উদ্ভট কর্মে উপযুক্ত কারণ খুঁজে পেল না সে। তক্ষুনি নিচে নামলো হাত। মুখ গহ্বরের জিভটা খানিকটা উল্টো পাল্টে নিয়ে দাঁতে দাঁত চাপলো যুবক। তক্ষুনি মাহির কাছ থেকে দু কদম সরে এসে গমগমিয়ে গলায় আদেশ ছিল, প্যালেসে যা। হতভম্বতায় ডোর বড় ঠুকনো সপ্তদশীর। মুহূর্তেই কেটে গেল যুবকের গমগমে কণ্ঠ। তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে সপ্তদশী দ্রুত পায়ে পাশ কাটিয়ে চলে গেল যেন যুবকের। এদিকে পেছন থেকে ঘাড় বাঁকিয়ে তার চলে যাওয়া দৃশ্য দেখল নির্দয় মানব। এক মুহূর্তেই ঠোঁটের কোণে দাঁত চেপে ধরে পরক্ষণে কপাল ঘটিয়ে বিড়বিড়ালো, হোয়াট দ্য ফাক হ্যাপেন টু মি হোয়েন শি ইজ অ্যারাউন্ড মি, হলি শিট। মুখ ঢেকে আছে
ফাঁসির কয়েদির ন্যায় কালো কাপড়ে হাত দুটো পিচমোড়া করে বেঁধে রাখা কোমরের কাছে মধ্যবয়স্কের টলমল কদম জোড়া অন্ধের ন্যায় এগোচ্ছে সম্মুখে। নাকের ছিদ্র দিয়ে হুড়হুড় করে ঢুকছে দামি চন্দন কাঠপোড়ার ভারী সুগন্ধি। মধ্যবয়স্ক বুঝে গেছে তিনি চলে এসেছে যথার্থ স্থানে। দুজন গার্ড এগিয়ে এসে আলতো করে ধরতে মধ্যবয়স্কের বাঁধা হাত, অতঃপর তাকে এক প্রকার ঠেলে ঠুলে নিয়ে গেলেন শীততাপ নিয়ন্ত্রিত একখানা কক্ষে। মধ্যবয়স্ক ঢোক গিললেন, পিছিয়ে গেলেন ক্ষণে ক্ষণে। গার্ডদের হুঠার ঠেলাঠেলি অনুসরণ করে চুপচাপ এগোলেন সামনে। প্রায় বেশ কিছুক্ষণ পর গার্ডরা থেমে গেল মাঝপথে। এক প্রকার জোর করে মধ্যবয়স্ককে আলগোছে বসে দিলে ফ্লোরে বিছিয়ে রাখা মখমলের তোষকে। মধ্যবয়স্ক মোটেও অবাধ্যতা করলেন না, চুপচাপ বাধ্য ছেলে ন্যায় বসে পড়লেন আসনে। মুহূর্ত ব্যয় করতে পেছন থেকে কেউ একজন এগিয়ে এসে চট করে কাপড় খুলে দিল মধ্যবয়স্কের মুখ থেকে। আর অমনি সম্মুখে সবটা দৃশ্য হতে লাগলো মানুষটার কাছে পরিষ্কার। সামনে দাউ দাউ করে জ্বলছে ভাবকণ্ঠ, তার দিকে বিপরীত পাশে বসে আছে একজন দক্ষ ব্রাহ্মণ পণ্ডিত। পণ্ডিতের চোখ দুটো বেঁধে রাখা কালো পট্টিতে। ডান পাশে একখানা বড় ফ্রেমের ছবি রাখা। ছবিতে দেখা যাচ্ছে এক অপরূপা মুখ, কি সুন্দর অপ্সরার ন্যায় দেখাচ্ছে তাকে। ছবির সামনে একখানা হলদেটে কলস, যা ঝকমক করছে না। কলসের পানে তাকাতেই চোখ কলসে যাবার উপক্রম যেন। কলসের মুখ ঢাকা লাল কাপড়ে মধ্যবয়স্ক স্থির দৃষ্টে তাকিয়ে ছবিটার পানে কিয়ৎক্ষণ। ছবি থাকা মুখখানা যেন তার বড্ড চেনা। মধ্যবয়স্ক সময় নিলেন, রয়ে শয়ে ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকাতেই ঝাটকে খেলো খানিক। কয়েক হাত দূরত্বে রাজা ন্যায় দুপা ভাঁজ করে বসে গম্ভীর মুখের মুগ্ধ। ডান হাতে লম্বা একটা কাঠের চামচ নিয়ে একটু একটু করে ঘি ঢালছে হঠন কুণ্ডে। পণ্ডিত শাস্ত্রীর মন্ত্র জপলে মুগ্ধের ঠোঁট স্থির, চোখ দুটো একদৃষ্টে তাকিয়ে আছে হবন কুণ্ডের জ্বলন্ত আগুন লেলিহান শিখার দিকে। মধ্যবয়স্ক ঢোক গিললেন অলক্ষ্যে। তড়িঘড়ি করে নড়ে বসতে গেলেই টের পেল পেছন থেকে কেউ তার বাঁধন খুলে দিচ্ছে। মধ্যবয়স্ক কৌতূহলবশত ঘাড় ঘুরিয়ে পেছন তাকাতে দেখলেন, আর অমনি তার চোখাচোখি হলো এডউইনের নীলচে সাফেদ রাঙা অদ্ভুত অক্ষিপুটের সাথে। তখনই হকচকালেন মধ্যবয়স্ক। ভোরকে পিছিয়ে যেতে চাইলে তার দৃষ্টি সীমানা থেকে আলগোছে সরে গেল এডউইন। ভোরকে পিছিয়ে যেতে চাইলেই একটু সরে গেল এডউইন। কয়েক কদম ঘুরে এসে দাঁড়ালো মুগ্ধের বাঁদিকে। মধ্যবয়স্ক হাঁপ ছেড়ে বাঁচলেন যেন। নিজেকে কোনো মতে সামলে ঘুরে বসলেন হবনকুণ্ডের মুখ করে। শাস্ত্রী ভঙ্গিমায় দুহাত জোর করে প্রার্থনায় বসলেন পরক্ষণে। সময় পেরোলো বেশ। শ্রদ্ধায় রীতিনীতি পালন হলো সুষ্ঠুভাবে। পণ্ডিত মহাশয় পুজো আর্চনা শেষ করে একখানা বড়সড় থালা এগিয়ে দিল বাঁদিকে। হাত দুটো কাঁপছে তার, সঙ্গে সঙ্গে কাঁপছে কণ্ঠস্বর। লোকটা কেমন ভয়ে ভয়ে আওড়ালেন, টিকাটুকু দিয়ে নিন কপালে। চোখ পাকিয়ে তাকায় মুগ্ধ, তাতে দাঁত চেপে থালাটা হাত দিয়ে দূরে ঠেলে তক্ষুনি উঠে গেল আসন থেকে। অতঃপর কোনো দিকে না তাকিয়ে গটগট পায়ে চলে গেল কক্ষ থেকে। পেছনে এক দৃশ্য তার চলে যাওয়ার দেখলো মধ্যবয়স্ক। রয়ে শয়ে তিনিও উঠে গেলেন বসা ছেড়ে। খানিকক্ষণ দোনামোনা করে এডউইনের পানে তাকিয়ে সন্ধিহান গলায় জিজ্ঞাসা করে, আমি কি মন্ত্রের সাথে একটু কথা বলার সময় পেতে পারি? এডউইন গম্ভীর মুখে মাথা দোলায় অল্প করে। প্যান্টের পকেটে দু হাত গুজে রেখে পা বাড়ায় দুয়ারের দিকে। গমগমিয়ে গলায় বলে, ফলো মি। ক্রিমোস চেম্বার, বিশালাকার কাচে তৈরি কক্ষে পা গুনে গুনে ঢুকছে মধ্যবয়স্ক। অদূরে চোখ পড়তেই দেখলেন ডেস্কের ওপর দু পা উঠিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে মুগ্ধ। ডান হাতে দু আঙ্গুলের ভাঁজে জ্বলছে সিগার। যুবকের ঠোঁটের ফাঁক ফোকর দিয়ে বেরোচ্ছে সিগারের কলুষিত ধোঁয়া। মধ্যবয়স্ক রয়ে শয়ে এগোচ্ছে উদ্যত হতেই। ঠিক তখনই তার নজর আটকালো মুগ্ধের পেছনে কাচের দেওয়ালে। সেখানে আটকে আছে এক বিশালাকার কুমির। কুমিরটা বুঝি ঝিমোচ্ছে। তাকে দেখে শরীরটা ঠান্ডা হয়ে গেল মধ্যবয়স্কের। তিনি কোনো প্রকার ঢোক গিলে দাঁড়িয়ে পড়লেন নিজের জায়গায়। ক্ষণে ক্ষণে ঢোক গুলিয়ে মিনমিনিয়ে আওড়ালেন, কেমন আছো অধীর? অদূরে গম্ভীর যুবক জবাব দেয়নি, উল্টো হাত এগিয়ে দিয়েছে। সিগার গুজলো ঠোঁটে কপালে। লম্বা এক টান বসে ধীরে ধীরে ছাড়লো ধোয়া। কর্কশ কণ্ঠে শুধালো, এটা জানতে নিশ্চয় আসেননি তৌকির মির্জা?
থম থম খেয়ে গেল তৌকির সাহেব। খানিকক্ষণ আমতা আমতা করে ফের আওড়ালেন, এভাবে কথা বলছো কেন অধীর? আমি কি তোমার ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারি না? তুমি মানো কিংবা না মানো, এটা তো আমার পাল্টে যাবে না। আমি তোমার বাপ। তক্ষুনি ঘাড় বাঁকিয়ে শক্ত চাহনিতে নিক্ষেপ করলো মুগ্ধ। ধীরে ধীরে হাতের মুষ্টিবদ্ধ জ্বলন্ত সিগারটা পিষে পিষে কটমট করতে লাগলো কেমন। মুগ্ধের চোখে মুখে একরাশ আগুন লেপটে গর্জন তুলল। বাপ? বাপ মাই ফুট! আপনার মতো সাপকে বাপ মানে কে? নেহাত আপনি শ্যামষ্ঠী দেবীর সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড বিধায় আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছি, নয়তো এতদিনে আপনাকে জ্যান্ত পুঁতে ফেলতাম মাটির তলায়। কথাখানা শুনতেই তেতে ওঠে তৌকির মির্জা। রাগ সংবরণ না করতে পেরে ভুলবশত চেঁচিয়ে উঠে বলল, অধীর! এহেন কাণ্ড কানে যেতেই তৎক্ষণাৎ ডেস্কের ওপরে পড়ে থাকা রিভলভারটা তুলে নেয় মুগ্ধ। অতঃপর কোনরূপ আকপিস না ভেবে তখনই টিকার চাপলো বেপরোয়া যুবক। মুহূর্তেই বিকট শব্দে ফোয়ারে ক্রমাগত অল্পের জন্য বেঁচে গেল তৌকির মির্জা। গুলিটা একদম কানের পাশ দিয়ে যেন বেরিয়ে গেছে তার। বেচারা ভয়ে ভয়ে বুক চেপে ধরে বসে পড়েছে ফ্লোরে। কাঁপতে কাঁপতে হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হুঙ্কার ছুড়ে মুগ্ধ। ভাববেন না গুলিটা মিস হয়েছে। ইটস ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্নিং। হ্যান্ডস ফোর। আমার রাজত্বে দাঁড়িয়ে গলা উঁচিয়ে কথা বলার আগে 10 বার ভেবে নেবেন তৌকির মির্জা, কারণ সম্পর্কে আপনি আমার সো কল্ড বাপ হলেও ক্ষমতায় আমি আপনার 14 গোষ্ঠীর বাপ। বুক কাঁপছে তৌকির সাহেবের। একটু জন্য হার্ট ব্লক হতে হতে যেন বেঁচেছে তিনি। তিনি এখনো কাঁপছেন কেমন। একটুখানি স্থির হতেই কুণ্ঠলতায় নত মুখে থেমে থেমে বললেন, আমি জানি তোমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই অধীর। সেসব নিয়ে আমার তেমন আফসোসও নেই। যাগে যা বলতে এলাম, আগামী 15 তারিখ নিরুপমার বয়স 18 হবে। হিমাংশু রায়কে দেওয়া প্রতিজ্ঞার কথা মনে আছে তো? শত হলেও যার দৌলতে তুমি অধীর থেকে দ্য গ্রেট ঋষদি কিং হলে, তার দেওয়া প্রতিজ্ঞা অবশ্যই এত তাড়াতাড়ি ভুলে যাওনি আশা করি। পৃথিবীর আর কোনো সম্পর্কের মূল্য না দিলেও আমি চাইবো তুমি অন্তত ওই মেয়েটার সিঁদুরের মূল্য দিও, যে কিনা বিগত 8 বছর ধরে তোমার নাম ধরে নিজের স্মৃতিতে সিঁদুর মেখে আসছে। ও মাই গড, লেখিকা লাস্টে লিখছে চলবে রে। আর তার নোট হচ্ছে, এতদিন পরে গল্পে ঢুকলাম। আর শুনুন, কষ্ট করে আমি প্রতিদিন গল্প দিই আর আপনারা, এটা হচ্ছে ওনার রেসপন্সের কথা। যাই হোক, তো আজকের পর্বে অনেক কিন্তু রহস্য ছিল। ওনার আরেকটা নোটস আছে, ইটস আ সারপ্রাইজ ফর মাই ডিয়ার বাটারফ্লাই। পড়া শেষে অনেকেই টেনশনে পড়বা, বাট আপু বলে কি শোনো, তোমরা বেশি বেশি রেসপন্স করো, রিয়াক্ট করো, তাইলে ডেইলি পর্ব দিব আর জড়তাগুলো তাড়াতাড়ি কাটবে।